1553 সালের গ্রীষ্ম, অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ 6 অক্টোবর 1553 সৈন্য শিবিরের যে তাঁবুতে সুলতান সুলেমান থাকতেন তার সামনে এসে উপস্থিত হলেন মুস্তফা। গায়ে তখন শুভ্র রাজকীয় পোশাক, মাথায় দিয়েছিলেন সাদা পাগড়ি। ঘোড়া থেকে নেমে সুলতানের তাঁবুতে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হলেন শাহজাদা। তাকে বলা হলো তার অস্ত্র জমা দিয়েই ভেতরে প্রবেশ করতে। সুলতানের নিরাপত্তা প্রহরীদের কাছে তলোয়ার আর ছোরা জমা দিয়ে তাঁবুর ভেতরে প্রবেশ করলেন শাহজাদা মুস্তফা। সুলতান সুলেমান তখন তার সিংহাসনে একটি তীর হাতে বসেছিলেন। মুস্তফা নিয়ম অনুসারে সুলতানের হাতে চুম্বন করতে গেলেন, কিন্তু হাত সরিয়ে গর্জে উঠে সুলতান বললেন, আরে কুকুর, তোমার এখনো আমাকে অভিবাদন করার সাহস হয় কিভাবে? শাহজাদা মুস্তফা কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘিরে ধরেন 3 জন বধির জল্লাদ। সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। তারা পেছন থেকে শাহজাদাকে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। শাহজাদা মুস্তফা প্রায় তাদের হাত থেকে ছুটে পালিয়েই যাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে কয়েকজন মিলে আবারও ধরে শ্বাসরোধ করে হত্যা করেন তারই পিতা সুলতান সুলেমানের আদেশে। মুস্তফার সাথে আসা এক ঘোড়সওয়ার এবং এক আগাকেও হত্যা করা হয়। শাহজাদা মুস্তফার মৃত্যু জেনেসারিদের কাছে ছিল বজ্রাঘাতের মতো। শুধু তারাই যে মুস্তফাকে ভালোবাসতেন এমনটি নয়। সেই সময় অটোমান সাম্রাজ্যের সৈন্য থেকে শুরু করে আমলা, ধর্মীয় পণ্ডিত, কবি এবং সাম্রাজ্যের প্রায় প্রতিটি প্রভাবশালী পরিবার এবং সাধারণ মানুষও মুস্তফাকে ভালোবাসতেন। সেই সময় অটোমান সাম্রাজ্যের প্রায় প্রতিটি মানুষই বিশ্বাস করতেন শাহজাদা মুস্তফাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন সুলতান সুলেমানের প্রাণপ্রিয় স্ত্রী হুররাম সুলতান এবং তার জামাতা এবং উজির আজম রুস্তম পাশা। এর কারণ ছিল একটাই, জনগণের প্রিয় শাহজাদাকে সরিয়ে হুররামের সন্তানদের জন্য সিংহাসনের পথ সুগম করা। অটোমান সাম্রাজ্যের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন এবং সাহিত্য রচনা করেছেন তাদের সবাই এক বাক্যে মেনে নিয়েছেন যে মুস্তফাকে হত্যার পেছনে হুররাম এবং রুস্তমই দায়ী। তারা দুজন শাহজাদাকে সুলতানের চোখে বিদ্রোহী হিসেবে উপস্থাপন করেছেন, যার ফলশ্রুতিতে সুলতান সুলেমানের মতো বিচক্ষণ সুলতানও তার নিষ্পাপ সন্তানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে এতক্ষণ যা পড়লেন তা হচ্ছে শাহজাদা মুস্তফার মৃত্যুর সাধারণ বিবরণ, কিন্তু তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যে হুররাম এবং রুস্তমের পক্ষে একেবারে সহজ ছিল তা কিন্তু নয়। এছাড়া এই হত্যার জন্য কে দায়ী তাও জানা উচিত। যারা মুস্তফা সম্পর্কে জানেন তারা সবাই মনে করতে পারেন এর জন্য একমাত্র হুররাম এবং রুস্তমই দায়ী। কিন্তু 3 পর্বের এই সিরিজে সুদীর্ঘ আলোচনার মাধ্যমেই আমরা তুলে ধরব শাহজাদা মুস্তফাকে হত্যার পেছনের দৃশ্যপট এবং প্রকৃত অপরাধ। Sultanlar Sultanı, Hakanlar Hakanı, Padişahı Cihan. দেওয়া হতো। সুলতান প্রথম সেলিমের মৃত্যুর পর সিংহাসনের একমাত্র দাবিদার ছিলেন সুলেমান, কারণ তার আর কোনো ভাই ছিল না। এ কারণে তিনি প্রায় বিনা বাধাই সিংহাসনে আরোহণ করেন এবং নিজ ঘরে কোনো শত্রু না থাকায় সাম্রাজ্যে আরোহণ করেই সীমানা বিস্তৃত করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার সন্তানদের সেই সৌভাগ্য ছিল না। সুলতান সুলেমান যখন মানিসার গভর্নর ছিলেন তখন তার সঙ্গী মাহি দেবরান 1515 সালে শাহজাদা মুস্তফাকে জন্ম দেন। এরপর সুলেমান তার সঙ্গী হিসেবে হুররামকে বেছে নেন। তার গর্ভে পরপর মেহমেদ, সেলিম, বায়েজিদ এবং জাহাঙ্গীর নামে 4 শাহজাদার জন্ম হয়। এছাড়া তাদের মিহরিমা নামে একটি কন্যা সন্তান ছিলেন। সবচেয়ে বড় ভাতৃহত্যার ইতিহাস রচনা করেন। তিনি একসাথে 19 ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন। শাহজাদা মুস্তফার প্রতি সুলতান সুলেমানের মনোভাব এবং রুস্তম পাশার ষড়যন্ত্র। উত্তরাধিকার সূত্রে বিশাল এক সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন সুলতান সুলেমান। এরপরও তিনি সিংহাসনে বসার পর প্রথম 10 বছর বেশ কয়েকটি উচ্চাভিলাষী অভিযান পরিচালনা করে সাম্রাজ্যের সীমানা আরও বহুদূর পর্যন্ত নিয়ে যান। তিনি আরবের নতুন ভূমি তো বটেই, দখল করে নেন বেলগ্রেড এবং রোডস, প্রায় নিশ্চিহ্ন করে দেন হাঙ্গেরির রাজ পরিবারকে। সেই সাথে লড়াই করেছেন হাবসবুর্গের সম্রাট 5ম চার্লসের সাথেও। উচ্চাভিলাষী অভিযানগুলো শেষ করার পর সুলতান সুলেমান কিছুটা ক্লান্ত ছিলেন। এ কারণে তিনি 1540-এর দশকে নিজেকে কিছুটা গুটিয়ে নেন। সুলতান সুলেমান তখন বিশ্বের অধিপতি থেকে নিজেকে আঞ্চলিক এক সম্রাটে পরিণত করেন। কিন্তু এরপরও সুলতান সুলেমানের লড়াই থেমে থাকেনি। তাকে প্রায় প্রতি বছরই পূর্ব অথবা পশ্চিমের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। কিন্তু তখন এই অভিযানগুলোতে সুলতান সরাসরি উপস্থিত না থেকে উজিরে আজমদের পাঠাতেন।
ওদিকে তিনি তখন ইস্তাম্বুলেই থাকতে পছন্দ করতেন। শীতকাল কাটাতেন এর দিনে, রাজকীয় বাগানে ঘুরে বেড়াতেন এবং মাঝে মাঝে শিকার করে সময় কাটাতেন। কিন্তু তার রাজধানীতে থাকার পেছনে অন্য একটা কারণ ছিল। তিনি বুঝতে পেরেছিলেন তার সন্তানদের মধ্যে লড়াই শুরু হতে যাচ্ছে। তার অবর্তমানে কোনো শাহজাদা যাতে তাকে সিংহাসনচ্যুত করতে না পারে, তার জন্যই রাজধানীতে থাকতেন তিনি। সুলেমান নিজেও মানুষের কাছে শাহজাদা মুস্তফার সম্মান এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতেন। সুলেমান তখন নিজেকে সেনাদের নেতৃত্ব দেওয়া থেকে সরে আসেন। রুস্তম পাশাকে উজির আজম হিসেবে নিয়োগ দেওয়ার পর তাকে সেই দায়িত্ব দেন। তখন অনেক সেনা শাহজাদা মুস্তফাকে সিংহাসন দখলের জন্য প্ররোচিত করেছিলেন। মুস্তফা সায় দেননি। সৈন্যরা শাহজাদাকে এমন প্ররোচনা দিতে পারে সে বিষয়ে সুলতান সুলেমান নিজেও অবগত ছিলেন। শাহজাদা মুস্তফার যোগ্যতা এবং মানুষের কাছে জনপ্রিয়তা থাকলেও সুলতান সুলেমান তার উত্তরসূরি হিসেবে কখনোই তাকে বিবেচনা করেননি। তার প্রথম পছন্দ ছিল হুররাম সুলতানের বড় ছেলে মেহমেদ। অটোমান সাম্রাজ্যের প্রত্যেক শাহজাদাকে সানজাকে যাওয়ার রীতি ছিল। প্রাদেশিক গভর্নরের দায়িত্ব গ্রহণই হচ্ছে সানজাক, আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সানজাক ছিল মানিসা। 1534 সালে প্রথমে শাহজাদা মুস্তফাকে মানিসায় পাঠানো হয়। এর 6 বছর পর তাকে সেখান থেকে আমাসিয়াতে পাঠিয়ে দেন আর মানিসার দায়িত্ব দেন মেহমেদকে। আমাসিয়া থেকে ইস্তাম্বুলের দূরত্ব ছিল অনেক বেশি। সেই তুলনায় রাজধানীর সাথে মানিসার দূরত্ব খুবই কম, তবে মানিসার চেয়ে আমাসিয়ার গুরুত্ব ছিল অনেক বেশি। সাম্রাজ্যের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণে রাখতে হলে আমাসিয়াতে যোগ্য শাসক থাকা দরকার ছিল। তবে শাহজাদা বুঝতে পারেন যে সিংহাসন পাওয়ার ক্ষেত্রে তিনি কিছুটা পিছিয়ে পড়লেন, তবে গুরুত্বের কথা ভেবে পদোন্নতি হিসেবেই ধরে নিলেন। 1543 সালে শাহজাদা মেহমেদের আকস্মিক মৃত্যুর ফলে শাহজাদা মুস্তফা আবারও সিংহাসনের নিকটবর্তী হন। এমনকি সুলতান সুলেমান নিজেও তখন ছোট ছেলে শাহজাদা জাহাঙ্গীরের কাছে উত্তরসূরি হিসেবে মুস্তফার কথা বলেছিলেন। তিনি বলেন, আমার পুত্র মুস্তফাই সুলতান হবে এবং তোমাদের সবাইকে বঞ্চিত করবে। শাহজাদা মুস্তফাকে মানুষ কি পরিমাণ ভালোবাসতেন তা এই লেখা পড়ে কিংবা কোনো সিরিয়াল দেখে পুরোপুরি অনুধাবন করা খুবই কঠিন। সাম্রাজ্যের উচ্চবিত্ত থেকে দাস পর্যন্ত সকলেই মুস্তফাকে সুলেমানের উত্তরসূরি হিসেবে চেয়েছিলেন, কারণ তিনি তার সাহসিকতা, উদারতা এবং স্বচ্ছতার জন্য সুনাম অর্জন করেছিলেন। তাই মুস্তফার মতো শাহজাদার সাথে লড়াই করা খুবই কঠিন ছিল। যেখানে অধিকাংশ মানুষই তাকে ভালোবাসতেন, তাকে পরাজিত করে সিংহাসন দখল করা ছিল প্রায় অসম্ভব। জেনেসারিরা সুলতানের মৃত্যুর আগেই মুস্তফাকে সিংহাসনে দেখতে চেয়েছিলেন, কারণ সুলেমানের বয়স হওয়ায় তিনি সৈন্যদের নেতৃত্ব দিতে পারছিলেন না। জেনেসারিদের আশা ছিল মুস্তফা সুলতান হলে তারা পূর্ব এবং পশ্চিমে সমানতালে বিজয় অর্জন করতে সক্ষম হবে। জেনেসারিরা মুস্তফাকে তার দাদা সুলতান প্রথম সেলিমের কথা মনে করিয়ে দেন। সুলতান প্রথম সেলিম তার বাবা সুলতান মুহাম্মদ বায়েজিদকে সিংহাসনচ্যুত করেছিলেন। যদিও সুলতান বায়েজিদ উত্তরসূরি হিসেবে শাহজাদা আহমেদকেই পছন্দ করতেন, তখন সেলিম জেনেসারি এবং সিপাহীদের সহায়তায় রুমেলিতে তার বাবাকে চ্যালেঞ্জ করে বসেন। চাপের মুখে সুলতান বায়েজিদ 1512 সালে সেলিমের হাতে সিংহাসন দিয়ে দিমেতুকার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু যাত্রাপথেই তিনি মৃত্যুবরণ করেন। মুস্তফা তার দিক থেকে জেনেসারিদের পরিকল্পনাকে একেবারে নাকচ করে দেননি। তার আগে তিনি চারপাশের সাম্রাজ্যের ক্ষমতাধর ব্যক্তিদের ফেরাতে চেয়েছিলেন। তখন তিনি এরজুরামের গভর্নর আয়াজ পাশাকে নিজের ইচ্ছার কথা খুলে বলেন। তবে মুস্তফা তাকে বলেছিলেন তিনি কখনোই তার বাবাকে সিংহাসনচ্যুত করবেন না, বরং তার মৃত্যুর পরই সিংহাসনে বসতে চান। সেই সময় তার সাথে পাশে থাকার এবং প্রস্তুতি নেওয়ার আবেদন জানান। আয়াজ পাশা তখন অন্যতম গুরুত্বপূর্ণ আমলা। তিনি শাহজাদা মুস্তফাকে আশ্বস্ত করেন। সুলতান সুলেমান সবসময় হুররাম সুলতানকে সুবিধা দিয়েছেন, তার জন্য নিয়ম লঙ্ঘনও করেছেন। সুলতান সুলেমান হুররামকে বিয়ে করলে তিনি অটোমান সাম্রাজ্যের সবচাইতে ক্ষমতাধর নারীতে পরিণত হন। স্বাভাবিকভাবেই তিনি চেয়েছিলেন সুলতানের মৃত্যুর পরও তার এই ক্ষমতা বজায় থাকুক, যার একমাত্র উপায় ছিল তার কোনো সন্তানকে সিংহাসনে বসানোর ব্যবস্থা করা। হুররাম সুলতান অটোমানদের নিয়ম লঙ্ঘন করে মেহমেদের সাথে মানিসায় থাকেন। নিয়মানুসারে কোনো শাহজাদার মা তা করতে পারেন না, কিন্তু মেহমেদের মৃত্যু তাকে লড়াই থেকে পিছিয়ে দেয়। তখন তিনি আরও মরিয়া হয়ে ওঠেন। 1540 সালের শেষ এবং 1550 সালের শুরুর দিকে সুলতান সুলেমানের ছেলেদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসতে থাকে। এই কারণেই সুলতান তখন কোনো অভিযানে না গিয়ে রাজধানীতেই থাকতেন, যা পূর্বেও একবার উল্লেখ করা হয়েছে। 1545 সালের শেষের দিকে শাহজাদাদের মধ্যে বিরোধের কারণে রুস্তম পাশা হাবসবুর্গের সাথে শান্তি চুক্তি করার প্রস্তাব দেন।
1547 সালে হাবসবুর্গের দূত জেরার্ড ভেল্টউইক এবং 1550 সালের ফেব্রুয়ারির দিকে মেলভেজি খবর পাঠান যে রুস্তম পাশা শাহজাদা মুস্তফাকে সরিয়ে দিতে চান। এই চক্রান্তে শুধু রুস্তম পাশা ছিলেন না, হুররাম সুলতান, মেহরিমা সুলতান এবং রুস্তম পাশা অটোমান সিংহাসনে বায়েজিদ অথবা সেলিমকে বসাতে চেয়েছিলেন। সুলতান সুলেমানের উজিরে আজম এবং জামাতা রুস্তম পাশা ছিলেন ডেভসিরেমে পদ্ধতিতে আসা খ্রিস্টান বালক। এই পদ্ধতিতে বলকান অঞ্চল থেকে 8 থেকে 20 বছরের খ্রিস্টান বালকদের তুলে নিয়ে লালন পালন করে সাম্রাজ্যের কাজে লাগানো হতো। তবে তারা কিন্তু খ্রিস্টান থাকতেন না, তাদের ইসলাম ধর্মে দীক্ষিত করা হতো। রুস্তম পাশা শুরুতে হারেমের আস্তাবলের দায়িত্বে ছিলেন। এরপর হুররাম সুলতানের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। হুররাম সুলতান তাকে ধীরে ধীরে উপরের দিকে নিয়ে আসেন এবং শেষ পর্যন্ত 1544 সালে তিনি অটোমান সাম্রাজ্যের সুলতানের পরে সর্বোচ্চ ক্ষমতাধরদের একজন হন। এরপর রুস্তম পাশার বিয়ে হয় সুলতান সুলেমান এবং হুররাম সুলতানের একমাত্র মেয়ে মেহরিমার সাথে। এই বিয়ের ফলে হারেম এবং দরবারের সাথে তার এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। রুস্তম পাশা নিজের স্বার্থে মুস্তফাকে প্রতিহত করার লড়াইয়ে নেমেছিলেন। তিনি জানতেন যদি হুররাম সুলতানের কোনো এক ছেলে সিংহাসনে বসতে পারেন তাহলে তিনি তার ক্ষমতা ধরে রাখতে পারবেন। এর জন্য মুস্তফার সুনাম নষ্ট করে কিভাবে সুলতানের চোখে খারাপ বানানো যায় সেই চেষ্টাই অব্যাহত রাখেন। উদাহরণ হিসেবে দুটো ঘটনার দিকে নজর দেওয়া যাক। 1549 সালে জর্জিয়ানরা এরজুরামের গভর্নরকে হত্যা করেন। আমাসিয়া থেকে মুস্তফা তখন সাহায্যের আবেদন জানান, কিন্তু রুস্তম পাশা কোনো সাহায্যই পাঠাননি। পরের বছর ইরান থেকে কিছু ডাকাত অটোমান সাম্রাজ্যের সীমান্ত অতিক্রম করে স্থানীয় লোকজনদের বাড়িঘরে ডাকাতি শুরু করে। মুস্তফা আবারও সাহায্যের আবেদন জানান, কিন্তু এবারও রুস্তম পাশা তা নাকচ করেন। এর কারণ সাহায্য পাঠানোর পর মুস্তফা যদি সফল হন তাহলে তার সম্মান আরও বেড়ে যাবে। রুস্তম পাশা সাহায্য পাঠানোর পরিবর্তে মুস্তফার উজির লালা পাশাকে ইস্তাম্বুলে নিয়ে এসে সেখানে বসনিয়ান আহমেদ পাশাকে পাঠান। আহমেদ পাশাকে পাঠানো হয়েছিল মুস্তফার উপর নজরদারি করার জন্য, কিন্তু রুস্তম পাশার সেই ইচ্ছা পূরণ হয়নি। আহমেদ পাশার সাথে শাহজাদার এক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তোপকাপি প্রাসাদের জাদুঘরে সংরক্ষিত নথিপত্র থেকে জানা যায় মুস্তফা সাফাদিদের সাথে মিত্রতা করছেন। এমন একটি সাজানো নাটক সুলতানের সামনে তুলে ধরেন রুস্তম পাশা। এ নিয়ে সুলতানের মনোভাব জানা যায়নি, তবে রুস্তম তার লোকদের দিয়ে শাহজাদার সিল চুরি করে ইরানের শাহ তামাশপের কাছে বন্ধুত্বের চিঠি পাঠান। শাহ কোনো কিছু ধরতে না পেরেই ইতিবাচকভাবে চিঠির উত্তর দেন, যা পরবর্তীতে রুস্তমের হাতে এসে পৌঁছলে তিনি তা সুলতান সুলেমানের হাতে তুলে দেন। শাহজাদা মুস্তফাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সাফাতিদের বিরুদ্ধে নাহচিবান অভিযান পরিচালনা করার সময়, কিন্তু তাকে হত্যা করার পর সে অভিযান অনেকটাই ম্লান হয়ে যায়। এর পেছনে অবশ্য অনেক কারণ রয়েছে, সেদিকেই নজর দেওয়া যাক। 1539 সালে পূর্ব আনাতোলিয়া থেকে অটোমান সেনা প্রত্যাহার করে নেওয়ার পর কিজিলবাশ বাহিনী সেখানকার স্থানীয়দের উপর অত্যাচার শুরু করে। ফলে সেখানে আবারও সেনা উপস্থিতি বাড়ানো এবং অভিযান পরিচালনা করার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু এই অভিযানে কে নেতৃত্ব দেবেন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। 1548 থেকে 49 সালের পর প্রায় 3 বছর কোন অভিযানে যাননি সুলতান সুলেমান। এদিকে রুস্তম পাশার অনুরোধে আহমেদ পাশা ট্রান্সিলভেনিয়া অভিযানে চলে যান। ফলে আবারও রুস্তম পাশাকে কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়ে সুলেমান রাজধানী থাকতে চাচ্ছিলেন। সুলতান ভেবেছিলেন এর আগে 1533 থেকে 36 সালে 2টি সেনা অভিযানে রুস্তম পাশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাই এবারের শীতে সেনারা তার সাথে পূর্বাঞ্চল অভিযানে যেতে রাজি হবে, আর যদি প্রয়োজন হয় তাহলে বসন্তে তিনি নিজেও যোগ দেবেন। এদিকে রুস্তম পাশা শুধু রুমেলি থেকে আসা সেনাদের সমবেত করে তাদের সংগঠিত করায় ব্যস্ত ছিলেন। 1552 সালের সেপ্টেম্বরে তিনি প্রায় 50,000 সেনা নিয়ে ইস্তাম্বুল ত্যাগ করেন। তিনি ধারণা করেছিলেন তাকে কায়সেরি পর্যন্ত যেতে হবে, কিন্তু রুস্তম পাশা এতদূর যেতে চাননি। তার ভয় ছিল সুলতানের স্বাস্থ্য খারাপ হয়ে পড়লে জেনেসারিদের সহায়তা নিয়ে সিংহাসন দখল করতে পারেন শাহজাদা মুস্তফা। প্রাথমিকভাবে এই অভিযানে সাফাভিদের সাথে রুস্তম এবং সুলতান সুলেমানের যুদ্ধ করার কোনো অভিপ্রায়ই ছিল না, বরং চেয়েছিলেন সাফাভিদের শান্তি চুক্তিতে বাধ্য করতে। অটোমানদের সাথে যুদ্ধ করতে সেই সময় অনেক রাজ্যই ভয় পেয়েছে, সাফাভিরাও এর ব্যতিক্রম নয়। এই সুবিধা অটোমানরা ইতিমধ্যে হাবসবুর্গের সাথে কাজেও লাগিয়েছে।
এই পরিকল্পনা থেকেই রুস্তম পাশা তার সেনা নিয়ে রাজধানী থেকে দূরবর্তী পূর্বাঞ্চলে যেতে আগ্রহ প্রকাশ করেননি। উজির যখন তার সেনাদের নিয়ে আনাতোলিয়ায় আসলেন, তখন মুস্তফার ভাগ্য নির্ধারণের মতো এক পরিস্থিতি তৈরি হয়। একদিকে হুররাম এবং মুস্তফা যেমন মুস্তফাকে সরিয়ে দিতে পরিকল্পনা করছিলেন, শাহজাদাও তখন সেনা এবং প্রভাবশালী আমলাদের সাথে সম্পর্ক তৈরি করছিলেন। উভয় পক্ষ নিজেদের দিক থেকে রাজনৈতিক চাল দিচ্ছিলেন। রুস্তম সত্যিকার অর্থেই মুস্তফাকে একজন বিদ্রোহী শাহজাদা বানানোর পায়তারা করছিলেন। প্রজাদের কাছে তাকে বিশ্বাসঘাতক হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। এরই মধ্যে তিনি সেনাদের মধ্যে প্রচার করেন যে সুলতান সুলেমান স্বেচ্ছায় শাহজাদাকে সিংহাসন ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা হতে দেননি। তবে সেই সময় মুস্তফা চাইলে রুস্তম পাশাকে তার ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারতেন। তার সামান্য একটি পদক্ষেপই যথেষ্ট ছিল, কিন্তু উজিরে আজমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মানে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। 1553 সালের শীতে শাহজাদা মুস্তফার এক বেপরোয়া সিদ্ধান্ত তার শত্রুদের এক মূল্যবান সুযোগ তৈরি করে দেয়। সুলতান সুলেমান মনে করতেন শাহজাদার প্রতি সেনাদের যে অগাধ সমর্থন এবং তিনি যে তা গ্রহণ করেছেন, এটি এক প্রকারের বিদ্রোহ, কারণ এর মধ্যে সাম্রাজ্যে সুলতানের সম্মান ও গুরুত্ব কমে যায়। তবে এরপরও জানা দরকার আনাতোলিয়ায় আসলে কি হয়েছিল। আলী নামে এক ইতিহাসবেত্তা সেই সময়ের ঘটনা তুলে ধরে লিখেছেন, সেই সময়ে উজিরে আজম এবং রাজপরিবারের জামাতা রুস্তম পাশাকে সেনা অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। অভিযানের এক সময় তিনি কারামান প্রদেশের আকসারায় জেলাতে উপস্থিত হন। ঠিক তখন একমাত্র ঈশ্বর জানেন কিভাবে যেন কিছু গুজব সেনাদের মধ্যে প্রচার হয়ে যায়। কিছু নির্বোধ লোক কোনোভাবে সেনাদের শাহজাদা মুস্তফার প্রতি আনুগত্য প্রকাশের প্রস্তাব দেন এবং তাদের শাহজাদাকে বলতে বলেন, তোমার মহৎ বাবার বয়স হয়েছে, তিনি চলাফেরা করতে এবং অভিযান পরিচালনা করতে অক্ষম। এ কারণেই তিনি রুস্তম পাশাকে সেনা অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছেন এবং তাকে আনাতোলিয়ায় পাঠিয়েছেন। এই পাশা আপনার প্রতি বিদ্বেষ পরায়ণ, কিন্তু আপনি যদি এখন শিবিরে আসেন এবং তাকে হত্যা করেন, তাহলে আপনার ভবিষ্যতের কার্যোদ্ধার হবে। ওপরের লেখায় একটি শব্দ ব্যবহার করা হয়েছে, তা হলো নির্বোধ। শাহজাদা মুস্তফা বিশ্বাস করতেন কিছু সেনা রুস্তম পাশাকে হত্যা করে তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়। তিনি জানতেন রুস্তম পাশা তাকে সিংহাসনে চান না, কিন্তু এরপরও মুস্তফা সেনাদের আহ্বানে সাড়া দেননি কেন? এর উত্তর হচ্ছে তিনি ছিলেন সরল, অথবা তিনি প্রতারিত বা ভুল পথে পরিচালিত হয়েছেন। হুররাম সুলতানের জীবন কাহিনী নিয়ে ভ্যানিসের এক লেখকের রেলাজিওনে এনোনিমা এই বইতেও লেখক আনাতোলিয়ার ঘটনা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ইস্তাম্বুল থেকে কোনিয়া পৌঁছানোর ঠিক 2 দিন আগে একটি জায়গায় এসে পৌঁছায় অটোমান সেনারা। সেখান থেকে আমাসিয়া যাওয়ার পথ ছিল, যেখানে শাহজাদা মুস্তফা থাকতেন। রুস্তম পাশা যখন সেখানে পৌঁছলেন, তখন অধিকাংশ সেনাই কোনিয়ার পথে চলে গেছে, কিন্তু জেনেসারিরা কোনিয়ার পথে না গিয়ে আমাসিয়া গিয়ে শাহজাদা মুস্তফাকে সম্মান প্রদর্শন করে আসতে চাইলেন, যাকে তারা ভবিষ্যতের সুলতান হিসেবে এক প্রকার মেনেই নিয়েছেন। রুস্তম পাশা তখনই পরিস্থিতি বুঝতে পারলেন এবং তার জন্য যে বিপদ থাকতে পারে তাও আন্দাজ করতে পারলেন। তখন তিনি আদেশ দিলেন তাকে ছেড়ে কোনো সৈন্য যেন অন্য কোথাও না যান, তার সাথে সবাইকেই কোনিয়া যেতে হবে। কিন্তু জেনেসারিরা তার আদেশ অমান্য করেই আমাসিয়ার পথ ধরেন। অন্যদিকে রুস্তম পাশা কোনিয়ার দিকে চলে যান। জেনেসারিরা আমাসিয়া পৌঁছে শাহজাদা মুস্তফার হাতে চুম্বন করলেন। শাহজাদা তাদের বাহারি খাবার দিয়ে আপ্যায়ন করার পাশাপাশি সবাইকে স্বর্ণ মুদ্রা উপহার দেন। পরের দিন জেনেসারিদের কোনিয়া পাঠিয়ে দেওয়া হয়। তারা গিয়ে দেখেন রুস্তম পাশা তাদের আগেই সেখানে পৌঁছে গেছেন। তখন রুস্তম পাশার হাতে ইস্তাম্বুল থেকে আসা একটি চিঠিও ছিল। চিঠিতে জানানো হয় সুলতান সুলেমান খুবই অসুস্থ এবং তার বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই। এমন খবর মুস্তফাও পেয়েছিলেন। খবর পাওয়ার সাথে সাথে তিনি ইস্তাম্বুল যাওয়ার প্রস্তুতি নেন। খবর রটে যায় শাহজাদা মুস্তফা 1 লাখ সেনা নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু প্রকৃত সংখ্যা ছিল সবে মাত্র 5000। তবে তাদের একজন সেনা 3 জনের সাথে লড়াই করতে সক্ষম ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে সুলতান সুলেমানের অসুস্থতার খবরটি ছিল মিথ্যা। শাহজাদা মুস্তফাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্যই উজিরে আজম সুনিপুণভাবে মিথ্যা খবরটি মুস্তফার কাছে পৌঁছে দেন। ওপরের লেখা থেকে একটি বিষয় পরিষ্কার যে সুলতান সুলেমান জেনেসারিদের উপর নিজের কর্তৃত্ব প্রায় শূন্য, যা তাকে বৈধ সুলতানের স্থান থেকে কিছুটা দূরে ঠেলে দিয়েছিল। কেননা উজির আজমের স্থান সুলতানের পরেই। তাকে সেনাদের সাথে পাঠানো মানে পরোক্ষভাবে সুলতান সেখানে উপস্থিত। কিন্তু জেনেসারিরা ভালোভাবে জেনেও রুস্তমকে অমান্য করে শাহজাদা মুস্তফার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে মুস্তফা তার হাতে জেনেসারিদের চুম্বন গ্রহণ করেছিলেন, যার একমাত্র অধিকার ছিল সুলতান সুলেমানের।
যদি মুস্তফা এই অভিবাদন ফিরিয়ে দিতেন তাহলে হয়তো তিনি বাবার চোখে বিদ্রোহী শাহজাদা হতেন না। সুলতান সুলেমান জীবিত অবস্থায় রাজধানীতে থাকার পরও শাহজাদা হিসেবে তার এমন কাজ মোটেও গ্রহণযোগ্য ছিল না। তবে মুস্তফা এই কাজ বুঝেই করেছিলেন নাকি আবেগের বশবর্তী হয়ে করেছিলেন তা বলা কঠিন। এদিকে সুলতান সুলেমানের অসুস্থতার গুজব যখন সৈন্য শিবিরে এসে পৌঁছায় তখন সেনাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়। এর মধ্যে মুস্তফাও রাজধানীর উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রয়োজন বোধ করছিলেন, যাতে তার অন্য ভাইদের আগেই তিনি ইস্তাম্বুলে উপস্থিত থাকতে পারেন। তিনি তার সেনাদের দ্রুত প্রস্তুত হতেও বলেছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি ইস্তাম্বুলে আসেননি। সম্ভবত তিনি কোনো দূত মারফত সুলতান সুলেমানের খবর নিয়েছিলেন। এদিকে রুস্তম পাশা তার সৈন্যদের নিয়ে মধ্য আনাতোলিয়ার আকসারা এসে পৌঁছালে প্রচুর তুষারপাতে সৈন্যরা আটকে যায়। এরপরও রুস্তম সৈন্যদের নিয়ে ধীরে ধীরে অনিচ্ছুক এক যাত্রাপথে এগিয়ে যেতে থাকেন। তখন তার সৈন্যরা বলেন, যদি কোনো শত্রু থাকে তাহলে চলুন তাদের পরাজিত করি, নয়তো ইস্তাম্বুলে ফিরে যাই। জবাবে রুস্তম জানান, এক্ষেত্রে তিনি সিদ্ধান্ত দিতে পারবেন না। কোনিয়ায় যাওয়ার পর সুলতানের আদেশ পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তখন সৈন্যরাও তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। রুস্তম পাশা নিজেও বুঝতে পারেন বিশাল বাহিনী পরিচালনা করার দক্ষতা তার মধ্যে নেই। তবে তিনি জানতেন মুস্তফা যদি একবার অগ্রসর হন তাহলে সব সৈন্য তার পক্ষেই চলে যাবে। তিনি নিজে অনিরাপদ পরিস্থিতিতে পতিত হবেন। তবে মুস্তফার কিছু পদক্ষেপ এবং তার প্রতি সৈন্যদের অগাধ আনুগত্য দিন শেষে হুররাম এবং রুস্তমকে লাভবানই করেছিল। সে সময় রুস্তম কোনিয়াতে অবস্থান করছিলেন। তিনি আর বেশি দূর অগ্রসর না হয়ে সেখানেই অবস্থান নেন। তিনি সেমসি আগা এবং চাভুসবাসী আগাকে রাজধানীতে পাঠান সুলতানকে তাদের অবস্থা সম্পর্কে অবহিত করতে। সুলতান সুলেমান তখন মুস্তফার প্রতি তার চেয়ে বেশি অনুরাগের খবর জানতে পারেন। তখন তিনি খুবই মনক্ষুণ্ণ হন। তিনি বিশ্বাসই করতে পারেননি তার বিরুদ্ধে মুস্তফা বিদ্রোহ করবে। তার ধারণা ছিল এই কাজ অবশ্যই কারো না কারো প্ররোচনায় করছেন। এ সময় তার সত্য জানা দরকার ছিল। তখন সুলতান সুলেমান দূত পাঠিয়ে রুস্তম পাশাকে ইস্তাম্বুলে ফেরত আসতে বলেন। তিনি নিজেই পুনরায় এই অভিযানের নেতৃত্ব দেবেন বলে জানান। রাজধানীতে ফিরে সুলতানকে সুস্থ দেখে রুস্তম নিজেও কিছুটা স্বস্তি বোধ করেন। যদিও তিনি জানতেন, তবু ধারণা ছিল মুস্তফা এরই মধ্যে রাজধানী আসতেও পারেন। প্রস্তুতি সম্পন্ন করে 1553 সালের 28 আগস্ট ইস্তাম্বুল ত্যাগ করেন। রুস্তম পাশা তার ভাই সিনান পাশাকে ইস্তাম্বুলের দায়িত্ব দিয়ে যান এবং শাহজাদা বায়েজিদকে এদির্নের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। এর আগেই রুস্তম তার ভাই সিনানকে অটোমান নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যদিও তার কোনো দক্ষতাই ছিল না। শুধু সমুদ্রপথে মুস্তফাকে প্রতিরোধ করার জন্য তাকে এই দায়িত্বে বসানো হয়েছিল, কারণ সমুদ্রপথ ছাড়া মুস্তফার অন্য শাহজাদাদের আগে ইস্তাম্বুল পৌঁছানো সহজ ছিল না। এদিকে সুলতান সুলেমান তার সৈন্যদের নিয়ে নাহচিভান অভিযানে যাওয়ার পথে আমাসিয়া যাওয়ার সেই রাস্তার অভিমুখে এসে পৌঁছান। তখন তিনি একাধিক চাভুস বা বার্তাবাহক পাঠিয়ে শাহজাদা মুস্তফাকে এরেগলিতে যোগ দিতে বলেন। তিনি সুলতানদের ডেকে পাঠানোর বিষয়টি নিয়ে তার কাছের লোকজনের সাথে আলোচনা করেন। তারা সবাই তাকে সুলতানের সৈন্য শিবিরে যেতে নিষেধ করেন। সেখানে তার প্রাণহানির সম্ভাবনা আছে এমন হুঁশিয়ারিও প্রদান করেন। কিন্তু শাহজাদা মুস্তফা এবার উভয় সংকটে পড়ে যান। যদি তিনি সৈন্য শিবিরে গিয়ে তার বাবাকে ক্রোধান্বিত দেখেন তাহলে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারেন, আর তিনি যদি তা এড়িয়ে যেতে চান তাহলে তার বাবার আদেশ অমান্য করে আমাসিয়ায় থাকতে হবে। আর তিনি যদি এমন কিছু করেন তাহলে সুলতান সুলেমান তাকে বিদ্রোহী শাহজাদা হিসেবে আখ্যা দেবেন। শেষ পর্যন্ত তিনি নিজের সরল বিশ্বাস থেকে সৈন্য শিবিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার ধারণা ছিল সৈন্যদের উপস্থিতিতে তার তেমন কোনো ক্ষতি হবে না। 5 অক্টোবর সুলতান সুলেমান এরেগলিতে এসে পৌঁছান। সুলতানের শিবির থেকে 2 কিলোমিটার দূরে শাহজাদা মুস্তফা শিবির তৈরি করেন। প্রথম দিন প্রত্যেক উজির এবং গভর্নর তার সাথে দেখা করেন। পরের দিন তার সুলতান সুলেমানের সাথে দেখা করার সময় নির্ধারিত ছিল। সুলতানের শিবির থেকে তীর মেরে শাহজাদা মুস্তফাকে সতর্ক করা হয়েছিল। ইঙ্গিত করা হয়েছিল তিনি সুলতানের সাথে দেখা করতে আসলে প্রাণ হারাতে পারেন। সহজ সরল শাহজাদা মনে করেছিলেন এটা হয়তো রুস্তমের কোনো কৌশল। এই কারণেই সতর্কতার বিষয়টি তিনি এড়িয়ে যান। পরের দিন 6 অক্টোবর সুলতান সুলেমানের সাথে দেখা করতে গিয়ে কোনো কথা বলার আগেই ঘাতকদের হাতে তিনি প্রাণ হারান। নিষ্পাপ শাহজাদাকে হত্যার পেছনে প্রকৃতপক্ষে অপরাধী কে ছিলেন?
1553 সালে সুলতান সুলেমান তার সৈন্য নিয়ে যখন ইস্তাম্বুল ছাড়লেন, তখন তার অভিযানের লক্ষ্য কি ছিল? সাফাভিদের সাথে যুদ্ধ করা, নাকি শাহজাদা মুস্তফাকে মৃত্যুদণ্ড প্রদান করা? এর প্রকৃত উত্তর হচ্ছে, সুলেমানের পূর্ব দিকের অভিযানটি কখনোই সাফাভিদের বিরুদ্ধে যুদ্ধ করার মানসিকতা নিয়ে ছিল না। কেননা এর আগে যখন রুস্তম পাশার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছিল, তখন উদ্দেশ্য ছিল সাফাভিদের সাথে যুদ্ধ না করে শান্তি চুক্তিতে বাধ্য করা। এরপর সুলতান সুলেমানের নেতৃত্বে যখন সৈন্যরা আবারও অভিযানে যায়, তখনও উদ্দেশ্য একই ছিল। তবে অভিযানে সবচেয়ে গোপনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল শাহজাদা মুস্তফাকে হত্যা করা। কারণ তিনি বুঝতে পারছিলেন, যদি জেনেসারিরা একবার শাহজাদাকে সুলতান হিসেবে বসানোর পরিকল্পনা গোপন থেকে প্রকাশ্যে নিয়ে আসে, তাহলে তার সিংহাসন বালির বাঁধের মতোই ভেঙে পড়বে। সুলতানের মনে আরও ভয় ছিল যে জেনেসারিরা তাকে মুস্তফার হাতে সিংহাসন তুলে দেওয়ার জন্য বাধ্যও করতে পারে, যা এর আগে তার বাবা সুলতান প্রথম সেলিমের হয়ে জেনেসারিরা করেছিল। তার মনে ভয় ছিল একই ধরনের কাজ তার সাথেও হতে পারে। এ কারণে সুলতান সুলেমান শাহজাদা মুস্তফাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেন। আরেকটি বিষয় হচ্ছে, অটোমান সৈন্যরা কখনোই সাফাভিদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের নিশ্চিহ্ন করতে পারেনি। প্রত্যেক অভিযানই প্রত্যাশার চেয়ে অনেক কঠিন হয়েছে। পাহাড়ি ভূমির কারণে অটোমানদের অনেক ক্ষতিও হয়েছে। 1514 সালের চালদিরানের যুদ্ধের পর অটোমানরা সাফাভিদের বড় কোনো ধাক্কা দিতে পারেননি, বরং অটোমানরা যা দখল করেছে তা আবারও সাফাভিদের হাতেই চলে গেছে। আর ভৌগোলিক অবস্থানের কারণে অটোমান সেনারা সাফাভিদের চেয়ে হাঙ্গেরির সাথে যুদ্ধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। এ কারণেই সুলতান সুলেমান যুদ্ধের চেয়ে শান্তি চুক্তি করার জন্যই গুরুত্ব দিয়েছিলেন। রুস্তম পাশার নেতৃত্বে যে অভিযান পরিচালনা করা হয়েছিল, সেখান থেকে শাহ তামাশপোকে সেই বার্তাই দেওয়া হয়েছিল। ইরানের শাহ নিজেও শান্তি চুক্তি চেয়েছিলেন, যাতে দুই সাম্রাজ্যের একটি স্থায়ী ঠিকানা নির্ধারিত হয়। রুস্তম পাশা যখন অভিযানে বের হন, শাহ তামাশপ তখন বিগা মাহমুদ বে নামে এক অটোমানকে বন্দিদশা থেকে মুক্ত করে তার হাতে একটা চিঠি পাঠিয়ে দেন। এই চিঠিতে তিনি শান্তি চুক্তি করার ইচ্ছে প্রকাশ করেন। জবাবে সুলতান সুলেমান এবং উজির আজম রুস্তম পাশা তাদের যথাযথ প্রতিনিধি প্রেরণের কথা বলেন। তখন শাহ তামাশপ তার দূত সাইয়েদ শামসালদিন দিলিজানিকে পাঠান। তিনি 1553 সালের 19 আগস্ট ইস্তাম্বুল এসে পৌঁছান। সুলতান সুলেমান তখনও অভিযানে বের হননি, তবে অভিযানের প্রস্তুতি নেওয়া তখন শেষ। যদি সুলতান সুলেমানের অভিযানের একমাত্র উদ্দেশ্য হতো সাফাভিদের সাথে শান্তি চুক্তি করা, তাহলে তার আর অভিযানে বের হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। কেননা ইতিমধ্যে তামাশপের দূত ইস্তাম্বুলে হাজির। তার আসার 9 দিন পর 28 আগস্ট সুলেমানের সৈন্য ইস্তাম্বুল ছাড়েন। দূতকে বলা হয় তিনি সুলতানের জবাব অভিযান চলাকালীন পেয়ে যাবেন। পথে রুস্তম পাশা এবং শামসাল দিনের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা হতে থাকে। পরবর্তীতে দূতকে ছেড়ে তামাশপের কাছে ফেরত পাঠানো শান্তি চুক্তির বিষয়ে সম্মতি জানায়, তবে তা ছিল শাহজাদা মুস্তফাকে হত্যার পর। এখান থেকে একটা বিষয় পরিষ্কার, সুলতান সুলেমানের উদ্দেশ্য যদি সাফাভিদের বিরুদ্ধে শুধুমাত্র যুদ্ধ হতো, তাহলে তিনি প্রথমেই চিঠি এবং দূত উভয়ই প্রত্যাখ্যান করতেন। তাই এই অভিযানে সুলতান সুলেমানের মুখ্য উদ্দেশ্য ছিল মুস্তফাকে হত্যা করা। এর পরের উদ্দেশ্য ছিল তামাশপের সাথে শান্তি চুক্তি করা, আর সেটি যদি নাও হতো, সুলতানের তা নিয়ে মাথা ব্যথা থাকতো না। সুলেমান তার মুখ্য উদ্দেশ্য হাসিল করার জন্য তামাশপের দূতকে মুস্তফাকে হত্যার পর ছেড়েছেন। কেননা যদি তাকে আগে ছাড়া হতো, তাহলে মুস্তফার কাছে অবশ্যই খবর পৌঁছে যেত তার বাবা তাকে হত্যার উদ্দেশ্য নিয়েই অভিযানে এসেছেন। তখন সুলেমান চিরতরে সেনাদের উপর নিয়ন্ত্রণ হারাতেন। এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে, যদি অভিযানের উদ্দেশ্য মুস্তফাকে হত্যা করাই হয়, তাহলে সুলেমান সেই সিদ্ধান্ত কখন নিয়েছিলেন? এ বিষয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি। অনেকের মতে সুলেমান এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এবু সুদ এফেন্দির কাছে থেকে মতামত নিয়েছিলেন। তিনি ছিলেন অটোমানদের বিচারিক প্রধান, তবে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। যদি সুলেমান অনেক আগে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তিনি তা একেবারেই গোপন রেখেছিলেন, আর দু একজন যারা জানতেন তারা সুলতানের ঘনিষ্ঠ ছিলেন, যার ফলে শাহজাদার মৃত্যুর পূর্ব পর্যন্ত কেউই তা জানতে পারেনি। আবার অনেকে মনে করেন ঘটনার আগের দিন উজিরদের শাহজাদা মুস্তফার সাথে দেখা করার মধ্য দিয়েই মৃত্যুদণ্ড প্রদানের কার্যক্রম শুরু হয়েছিল। এমনকি সুলেমানের সাথে দেখা করার পর শাহজাদাদের উপহার দেওয়া হতো। সেদিন মুস্তফার জন্য উপহারও ঠিক করা ছিল। পরবর্তীতে সেই উপহার রাজকোষে জমা হয়। এতে বোঝা যায় সুলতান সুলেমান শাহজাদা মুস্তফাকে হত্যা করার জন্য খুব স্বাভাবিক একটা পরিস্থিতি বেছে নিয়েছিলেন।
যেখানে জেনেসারিরা একবার আন্দাজও করতে পারেনি তারা সেখানে থাকার পরও এমন কোনো কাজ হতে যাচ্ছে। শাহজাদা মুস্তফাকে হত্যার জন্য দায়ী কে, রুস্তম পাশা নাকি সুলতান সুলেমান? শাহজাদা মুস্তফার মৃত্যুদণ্ডের খবর জেনেসারি সহ সকল সৈন্যের কাছে চরম এক শোক ছিল। যারা মুস্তফাকে দীর্ঘদিন ধরে নিজেদের ভবিষ্যৎ সুলতান হিসেবে মনে করেছিলেন এবং ভেবেছিলেন কিছুদিনের মধ্যেই তাদের স্বপ্ন পূরণ হবে, তারা এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারেননি। শাহজাদার প্রতি জেনেসারিদের ভালোবাসা সুলতান সুলেমানের চেয়েও বেশি ছিল, ফলে তাকে হত্যার পর দীর্ঘদিন সেনারা বিষণ্ণ ছিলেন। হত্যার পরপরই জেনেসারি এবং আরও অনেক সেনা সুলতান সুলেমান এবং রুস্তম পাশার সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তবে সেনারা অপরাধী হিসেবে রুস্তমকেই দায়ী করেছিল, যে কারণে তাকে হত্যা করার জন্য তার তাঁবুতে আক্রমণ চালানো হয়। রুস্তম তখন রাতের আধারে সৈন্য শিবির ছেড়ে ইস্তাম্বুল পালিয়ে আসেন, কারণ তিনি জানেন যদি সেখানে থাকতেন তাহলে নির্ঘাত মৃত্যুবরণ করতে হতো। শাহজাদা মুস্তফার মৃত্যু ঘিরে যে ক্ষোভ তা প্রশমন করার জন্য তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এতে জেনেসারিরা কিছুটা শান্ত হলেও শীঘ্রই মুস্তফাকে ঘিরে যে ভালোবাসা তা কাব্যে স্থান পায়। তাকে নিয়ে শোকগাথা রচনা করেন অনেক কবি, যেখানে সুলতান সুলেমান এবং রুস্তম পাশাকে সমালোচনা করা হয়। শাহজাদা মুস্তফাকে নিয়ে যে কয়েকজন কবি শোকগাথা লিখেছিলেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন ইয়াহিয়া বে, যিনি তাসলিজ আলী ইয়াহিয়া নামে পরিচিত। তিনি ছিলেন জেনেসারি সদস্য, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধের ময়দানে কাব্য রচনা করে সেনাদের মাঝে তা বিলি করতেন। ইয়াহিয়া বে তার কবিতায় শাহজাদা মুস্তফাকে হত্যার জন্য সরাসরি রুস্তম পাশাকে দায়ী করেন। তিনি রুস্তম পাশাকে চক্রান্তের শয়তান হিসেবে অভিহিত করেন। সেই সাথে শাহজাদা মুস্তফার সিলমোহর দিয়ে তামাশপের কাছে পাঠানো চিঠি যে রুস্তমেরই ষড়যন্ত্রের অংশ সেটাও তুলে ধরেন। এসবের পর একটি প্রশ্ন হচ্ছে, প্রকৃতপক্ষে শাহজাদা মুস্তফাকে হত্যার জন্য দায়ী কে? এর উত্তর হচ্ছে সুলতান সুলেমান ও রুস্তম। হুররাম সুলতান কেন দায়ী নন সে বিষয়ে পরবর্তীতে আসা হবে। আর রুস্তম নিজে সুলেমানের কাছে অনুরোধ করেছিলেন তাকে পদ থেকে সরিয়ে দিতে। তার জীবন রক্ষার্থে এই সিদ্ধান্ত খুবই জরুরি ছিল। ধারণা করা হয় তখন সুলেমান এবং রুস্তমের মধ্যে কোনো চুক্তি হয়েছিল, যে চুক্তি অনুসারে তারা উভয়ে একে অপরকে সাহায্য করবে। কারণ শাহজাদা মুস্তফাকে হত্যা করার পর সুলতান যে একেবারে নির্ভর ছিলেন তা কিন্তু নয়। জেনেসারিদের তার উপর আক্রমণ করার ক্ষমতা ছিল। সৈন্যরা প্রকাশ্যে চিৎকার করে সুলতানকে ব্যঙ্গ করতেন। তিনি তা নিজ কানে শুনলেও কোনো পদক্ষেপ নেওয়ার মতো দুঃসাহস দেখাননি। এছাড়া সুলেমান তখন সাফাভিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হয়েছেন। সাফাভিদের চাপ দেওয়ার জন্য সৈন্যদের আনুগত্য প্রয়োজন ছিল, যে কারণে তিনি রুস্তমকে প্রাথমিকভাবে পদ থেকে সরিয়ে দেন। তবে একসময় সুলতান সুলেমানকে রুস্তমের পাপাচার সম্পর্কে অবহিত করা হয়। তখন তিনি সেনাদের কাছে শাহজাদা মুস্তফার মৃত্যুদণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। এদিকে রুস্তমকে উজিরের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তার সম্মান এবং ক্ষমতার কোনোটাই পরিবর্তিত হয়নি। 31 অক্টোবর 1553 ইস্তাম্বুলে ফিরে রুস্তম আগের মতোই রাজকীয় জীবনযাপন করতে থাকেন। আগের মতোই তিনি বিদেশি দূতদের সাথে আলোচনা করতেন, যদিও তার কোনো প্রাতিষ্ঠানিক পদ ছিল না। রুস্তম পাশার সাথে সুলতান সুলেমানের হাত মেলানোর আরেকটি ঘটনা উল্লেখযোগ্য। 1555 সালের 29 সেপ্টেম্বর সুলতান সুলেমান অভিযান থেকে রাজধানীতে ফেরেন। রাজধানীতে ফেরার দিনই সুলেমান কারা আহমেদ পাশাকে সরিয়ে রুস্তম পাশাকে উজির আজমের পদে পুনর্বহাল করেন। এই ঘটনা থেকে পরিষ্কার সুলতান সুলেমান শাস্তি হিসেবে রুস্তম পাশাকে বরখাস্ত করেননি, বরং তিনি জেনেসারিদের ক্ষোভ প্রশমিত করার জন্যই সাময়িক সিদ্ধান্ত নিয়েছিলেন। নয়তো রুস্তম পাশার স্বপদে ফেরার সম্ভাবনা কোনোভাবেই ছিল না। সুলতান সুলেমান রুস্তম পাশার মাধ্যমে প্ররোচিত হয়েছেন তা ঠিক, কিন্তু তিনি নিজেও মুস্তফাকে একজন প্রতিদ্বন্দ্বী মনে করেই হত্যা করেছেন। বলা যায় রুস্তমদের ষড়যন্ত্রের চেয়ে জেনেসারিদের শাহজাদার প্রতি ভালোবাসাই সুলেমানের কাছে গুরুত্বপূর্ণ ছিল, আর তিনি তা মেনে নিতে পারেননি। নিজের সিংহাসন ধরে রাখার জন্য তিনি একজন যোগ্য এবং অনুগত শাহজাদাকে হত্যা করেছেন। এবার আসা যাক হুররাম সুলতানের বিষয়। হুররাম সুলতানকে কোনোভাবেই অপরাধী বলা যায় না, কারণ অটোমান সাম্রাজ্যের নিয়ম অনুসারে একজন শাহজাদা সিংহাসনে বসবেন আর বাকিদের মৃত্যুবরণ করতে হবে। সেই হিসেবে মা হিসেবে হুররামের দায়িত্ব ছিল তার কোনো সন্তানকে সিংহাসনে বসানোর ব্যবস্থা করা, তাদের যোগ্য করে তোলা এবং তাদের সাহায্য করা। যদি তিনি বেঁচে থাকাকালীন কোনো সন্তান সিংহাসনে বসার সুযোগ পেতেন তাহলে হুররাম অন্য সন্তানদের বাঁচানোর চেষ্টা করতেন বলে ধারণা করা যায়। কিন্তু তার এই পরিকল্পনার পথে বাধা ছিলেন শাহজাদা মুস্তফা। তাই নিজের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে যে ষড়যন্ত্র করেছেন তা একদিক থেকে ঠিকই বলা যায়।
মা হিসেবে তার সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা তার একটা কর্তব্য ছিল। কিন্তু সুলেমান ছিলেন মুস্তফা এবং হুররামের 4 সন্তানের বাবা। তার উচিত ছিল আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া, সাম্রাজ্যের স্বার্থে সন্তানদের সাথে আলোচনা করা। মুস্তফার বিশ্বাসঘাতকতা কিংবা বিদ্রোহের কোনো নজির ছিল না। সুলেমানের প্রতি তার আনুগত্যেরও কমতি ছিল না। কিন্তু সুলেমান সেই আনুগত্য অনুধাবন না করে ষড়যন্ত্রে প্রলুব্ধ হয়ে এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্যই শাহজাদা মুস্তফাকে হত্যা করেন। অটোমান সাম্রাজ্যের উপর প্রভাব। শাহজাদা মুস্তফা সিংহাসনে বসতে পারলে অটোমান সাম্রাজ্য আরও কতদূর এগিয়ে যেতে পারত সেই প্রশ্নের জবাব এখন আর দেওয়া সম্ভব নয়। তবে তার দক্ষতা এবং যোগ্যতার উপর নির্ভর করে অনুমান করাই যায় যে তিনি তার পিতার মতোই সফল হতেন, কিংবা তাকে ছাড়িয়েও যেতে পারতেন। কিন্তু সেসব সম্ভাবনা শেষ হয়ে গেছে তার মৃত্যুর মধ্য দিয়ে। তবে তার মৃত্যুর পর অটোমান সাম্রাজ্যের অভাবনীয় এক ক্ষতি হয়ে যায়। তা হলো সুলতান সুলেমানের যোগ্য উত্তরসূরির অভাব। শেষ পর্যন্ত সিংহাসনের দাবিদার ছিলেন বায়েজিদ এবং সেলিম। যোগ্যতার দিক থেকে বায়েজিদ এগিয়ে ছিলেন। বায়েজিদের মোস্তফার মতো পিতার প্রতি অগাধ আনুগত্য ছিল না। তিনি সুলেমানকে উৎখাত করে সিংহাসনে বসতে চেয়েছিলেন। কিন্তু মুস্তফার প্রতি যেমন জেনেসারি এবং অভিজাতদের সমর্থন ছিল, বায়েজিদের প্রতি তেমন সমর্থন কারোরই ছিল না। সুলতান সুলেমান শেষ দিকে এসে সিংহাসনের থেকেও সাম্রাজ্য পরিচালনার দিক থেকে সরে আসেন। তিনি নিজের উপর চাপ কমিয়ে উজিরদের মাধ্যমেই সাম্রাজ্য পরিচালনা করার সিদ্ধান্ত নেন। ফলে তখন উজিররাই সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যারা উজিরে আজম হন তাদের উদ্দেশ্য থাকে অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসিয়ে পেছন থেকে রাজ্য পরিচালনা করা। সুলতান সুলেমানের শেষ সময় এসে ঠিক তাই হয়েছিল। সর্বশেষ যোগ্য শাহজাদা বায়েজিদকে সুলেমানের পরোক্ষ আদেশে হত্যা করেন সেলিম। তখন আর সেলিমের কোনো বাধাই ছিল না, তাই তার বাবাকে সিংহাসন থেকে উৎখাত করার প্রয়োজনও হয়নি। সুলতান সুলেমানের মৃত্যুর পর তিনিই সিংহাসনে বসেন। সুলতান দ্বিতীয় সেলিমের সিংহাসনে বসার মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্যের পতনের বীজ বপন হয়। এরপরও প্রায় 300 বছর অটোমান সাম্রাজ্য টিকে থাকলেও তাদের প্রবল প্রতাপ ক্রমশই হারিয়ে যেতে থাকে। তবে সুলতান হিসেবে শাহজাদা মুস্তফার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে না। কিন্তু অটোমান সাম্রাজ্যের ইতিহাসে যদি মুকুটহীন সুলতান থেকে থাকেন তবে তিনি মুস্তফা। সুলতান না হয়েও সমপরিমাণ মর্যাদা নিয়ে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন শাহজাদা মুস্তফা।